আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলেজ অ্যাডমিশন ডায়েরিজ সিজন 2 এর এপিসোড নাম্বার 6 এ। আজকে সেটআপ আলাদা, এখানে বসা মানুষটাও আলাদা, সবকিছু যে স্পেশাল সেটা তোমরা বুঝতে পারতেছো। তাই আজকের এই স্পেশাল এপিসোডে সবাইকে ওয়েলকাম। আমাদের সাথে আছে, পরিচয় দেওয়া লাগে না, আমাদের প্রিয় প্রিয় বড় ভাই আমারই অফিসে আছে। ওকে, সো ভাই, আমাদের এই পডকাস্টে আমরা শুনি যে মানুষের এসএসসির পর থেকে কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্তের গল্পটা। তো আপনার এই গল্প আমরা শুনবো ধাপে ধাপে। প্রথমে একটু বলেন যে এসএসসি যখন শেষ হইলো তখন আমাদের সময় যেমন আমাদের আশেপাশে মানুষজন প্রচুর হাইপ ছিল, এনডিসি। আপনাদের আশেপাশের সিনারিওটা কেমন ছিল? আপনার সিনারিও? আমাদের আশেপাশের মানুষজন প্রচুর হাইপ ছিল এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফ নিয়ে। ইভেন অনেকে ঢাকায় চলে আসছিল কোচিং করার জন্য। আমি আসতে পারি নাই ফর ভ্যালিড রিজনস, যে আমি হলো দুই নৌকায় পা দিয়েছিলাম। আমি এইচএসসিও চালাবো, এনডিসিও করবো, আর এটা মানে খুব একটা হেডামে ভুগতেছিলাম যে আরে জিলা স্কুলের এক রোল তো না পড়লেও চান্স পাবো, এরকম একটা ব্যাপার ছিল আর কি। কিন্তু প্রচুর হাইপ ছিল। কিন্তু আবার একদল আবার ডিরেক্টলি বাদও দিয়ে দিয়েছিল যে না, আমরা ঢাকায় যাবো না, এলাকায় বসে পড়বো। সো ইট ওয়াজ হাইপড, এই আর কি। আচ্ছা, তো তারপরে যখন তাহলে আপনি যেটা বললেন যে দুই নৌকায় পা দিয়েছেন, এটা একটু এক্সপ্লেইন করেন যে আপনি আসলে এইচএসসি কিভাবে পড়তেন এবং কলেজের জন্য কি প্রিপারেশন নিছিলেন। ওই সময় আমি তখন হাজী দানেশ ক্যাম্পাসে থাকি। ওখান থেকে আমাদের মেইন শহর যেতে 30 মিনিট লাগে বাসে করে, ঠিক আছে? তো আমি হাজী দানেশ ক্যাম্পাসের বাসে যাতায়াত করি। তো ওই সময় আমি যেটা করতাম, সকাল 6টার দিকে বের হইতাম, বাড়িতে আসতাম 5টা পর্যন্ত। একের পর এক প্রাইভেট পড়ে শহরের মধ্যে দৌড়ায় বেড়াইতাম। এটা একটা বিশাল ভুল ছিল, কারণ আলটিমেটলি ওই প্রথম 1-2 মাসে কিছুই পড়ায় নাই। ওই ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, গুণগত রসায়ন, প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস, 4টা চ্যাপ্টার পড়াইছে মনে করো 2-3 মাস ধরে। হ্যাঁ, 3 মাসে 4টা মাত্র চ্যাপ্টার, 3 মাস ধরে। তার মানে পার টিচার একটা করে চ্যাপ্টার পড়াইছে। ওকে, তো এই তার আমি তো বুঝি না, আমি গেছি দৌড়াইছি, পাগলের মতো দৌড়াই গেছি প্রতিদিন 1 পেজ করে পড়ায়। কারণ ওদের টার্গেট ছিল যে ওরা যে কোনো মূল্যে যখন এসএসসি রেজাল্ট দিবে তখন মেইন ভর্তিটা নিবে। এবং এখন যে যা আসতেছে 2 মাসের করে অ্যাডভান্স নিয়ে নিচ্ছি, তুই পড় না পড়, আমার তো টাকা পাচ্ছি। আমি তখন ওটাও করতেছি। তারপরে আবার প্রতিদিন বাসায় আসে রাত্রেবেলা করে এনডিসিও পড়াপড়ি। তখন আমার এক বন্ধু গেছে কোচিং করতে, আদনান সাকিব প্রান্ত, হেরাও কল দে, মামা কি অবস্থা। ওই সময় মেবি আরেকজন বড় ভাই তুষার ভাই না কে জানি পড়তে এনেছে, তো উনাকেও কল দে যে ভাই কি পড়বো। যে যা বলে আমি তাই পড়ি। কোনোদিন বাংলা পড়ি, কোনোদিন সমাজ পড়ি, কোনোদিন জিকে পড়ি। আসল পড়ার কোনো পড়াও পড়ি নাই। হ্যাঁ, ও বলছে মামা টেন্স পড়াইছে আজকে, আমি মনে করো পুরান বই বার করে টেন্স পড়তেছি। এরকম করে দেখা গেছে না আমার এইচএসসির পড়া হয়েছে, হ্যাঁ, ওখানেও গালিগালাজ খাইছি, না আমার এনডিসিতে হয়েছে। এবং ওই সময় তার উপরে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটছিল যে ওই সময় একটা কথা ছড়ে গেছে যে আনাস তো এনডিসির কোচিং করতে গেছে, আনাস তো এনডিসির পড়া পড়তেছে, ও তো হয়ে যাবে। তো এক রোল তো মানুষজন তো আশা থাকবে, আমার বাপ মায়েরও আশা, সবারই আশা যে একটা রেজাল্ট হবে। তো পরে ঠাক করে চান্স পাইলাম না। এবার মনে করো কি যে ইজ্জতি, কোচিংগুলোতে মনে করো স্যাররা দাঁড় করা করে অপমান করছে যে কি অবস্থা, কি এনডিসিয়ান। তো এটার পরে তারপরে একদিন আমি এটা খুব প্রতিবাদ করে বলছিলাম যে স্যার, আপনারা তো আমার বাবার মতো, হ্যাঁ, আপনারা আমার আসার জায়গা, আপনারা যদি আমাকে ইনসাল্ট করেন তাহলে আমি আসলে কার কাছে যাবো? ওদিনকার পর থেকে কিছু বলা নাই। তো এই হলো দুই নৌকায় পা দাও, না হয়েছিল এইচএসসি, না হয়েছিল কলেজ অ্যাডমিশন। এই জন্য আমি কিন্তু আমার সব গাইডলাইন ভিডিওতে বলি যে বাপ, যে কোনো একটা কর, তুই এইচএসসিতে 2-3 মাসে কিছুই করতে পারবি না, অনলাইনে বল অফলাইনে বল, কারণ কেউই অত দূর আগাবে না। কারণ 80% স্টুডেন্ট ভর্তি হবে আমার এসএসসি রেজাল্টের পর। আমি কেন 20% স্টুডেন্টের জন্য 4টা চ্যাপ্টার যাবো? পরে আমি ভর্তি পাবো না। ধরে রাখা যে না, এই মুরগিগুলাও থাকুক, পরে আরো কিছু মুরগি অ্যাড হোক, আমার তাহলে সুবিধা। আর যারা কলেজ অ্যাডমিশন দিবা বাবারা, যদি কলেজ অ্যাডমিশন মানে যদি মনে হয় যে ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট এনডিসি, গো অল আউটে যায় খেলো। এক্স্যাক্টলি। আচ্ছা, তো তারপরে তো বেসিক্যালি এসএসসি রেজাল্টের পরপরই আসলে এনডিসির সার্কুলার দিয়ে দেয়। আপনার রেজাল্ট তো ভাই সেরকম ছিল নাকি? না, রেজাল্ট খুব একটা ভালো হয় নাই, মানে আমার স্কেলে হয় নাই। গোল্ডেন পাইছিলাম, জিপি5 পাইছিলাম, কিন্তু আমার হলো আবার বাংলা দ্বিতীয় পত্রে 12টা এমসিকিউ ভুল ছিল। আচ্ছা আচ্ছা, শুধু এই একটা সাবজেক্ট খারাপ হয়েছে, বাকি সব করা রেজাল্ট ছিল আর কি। তারপর গোল্ডেন এ প্লাস ছিল। হ্যাঁ, তারপর গোল্ডেন ছিল। তারপর তো সার্কুলার দিল, তারপরে পরীক্ষা দিতে আসলেন এনডিসি। তো সেই গল্পটা একটু শুনতে চাই যে পরীক্ষা দিতে আসলেন কেমন লাগলো? ওই সময়টাতে আসলে আমি হলো জিম তখন আরো সিভিয়ার লেভেলে শুরু করছি। তো তখন হলো আমার ওই 100 কেজি দিয়ে স্কোয়াট মারতে যায় বাম পায়ের এসিএল ছিঁড়ে গেছিল পুরাটা। হ্যাঁ, পুরা হলে তো ল্যাংড়া হয়ে যেতাম, পার্সিয়াল টিয়ার ছিল আর কি, ল্যাংড়া ছিলাম ফুল। তো তার মধ্যে ওই অবস্থায় আসলাম, আমি আসে ঢাকায় উঠলাম। উঠার পরে মনে করো শেফ টেফ করে কঠিন ফর্মাল ইস্ত্রি করা কাপড়, তারপরে আমার প্রায় আমি তো মানে আল্লাহ দুনিয়ার সব অলিম্পিয়াড দিছি, 100, 150, 200 সার্টিফিকেট একসাথে নিয়ে আসছি যে আরে মুই কি হুনে রে, এবার কে ঠেকায়। প্রিপারেশন কিন্তু ওরকম না, আমি তো জানিও না প্রিপারেশন ভালো না আমার। আমি গেছি, ফাপড় নিয়ে গেছি, কোশ্চেন দিল, কোশ্চেনে সব বইয়ের মালপাতি, যেমন ক্রায়োলাইটের
সংকেত আসছিল, তারপরে একটা ম্যাথ ছিল যে সাইন টু দি পাওয়ার এন প্লাস কস টু দি পাওয়ার এন এম এন কি যেন একটা ম্যাথ ছিল এসএসসি তে। হ্যাঁ, ওই ম্যাথ আসছে, সব জানা জিনিসপাতি, কিন্তু আমি এমনই ডিস্ট্রাক্টেড ছিলাম, কারণ এটাতে ইউজ টু না, তো এত ছোট জায়গায় ম্যাথ করে ইউজ টু না, এত কম সময় ম্যাথ করে ইউজ টু না। আমি একবার শুনি এমসিকিউ আসবে, একবার শুনি এসএকিউ আসবে, একবার শুনি রিটেন আসবে, আলটিমেটলি যে কোনোটাই আসতে পারে, এটা তো আমরা কেউ কয় নাই, যে কোনোটাই আসতে পারে, ইভেন দুইটার মিক্স আসতে পারে, ইভেন তিনটারও মিক্স আসতে পারে, আমি তো এটার জন্য রেডি ছিলাম না। সো তখন ওই লিখতে লিখতে ঠাক করে খাতাটা রান দিনে চলে গেলো, 30 মিনিট ঘন্টা দিল, কি হলো কিছু বোঝা হলাম না। তারপরেও ভাবতেছি যে না ঠিক আছে, ঢুকছি যেহেতু ভাইবা দিয়ে মনে হয়ে যাবে, কিন্তু আমি তো জানতাম না যে ভাইবার ওয়েটে যত কম। আমার বন্ধুরা মনে করো রিল্যাক্সে গেঞ্জি টেঞ্জি পরে স্যান্ডেল ম্যান্ডেল পরে আসছে, আর আমি মনে করি উপর থেকে নিচ পর্যন্ত ফর্মাল চকচকা হয়ে আসছে। হ্যাঁ, তা হইলো না, যদিও ভাইবাতে স্যারেরা খুব সুন্দর কিছু কোশ্চেন করছে, নাম কি, কোথা থেকে আসছো, এগুলা কি, সার্টিফিকেটগুলা কি, তারপরে বলছিল যে স্যালারি আর ইনকামের মধ্যে পার্থক্য কি, এই বেসিক কোশ্চেন, মানে নট ইভেন রিলেটেড টু স্টাডি। তো এরকম করে তারপর তো পাইলাম না, এই আর কি। আচ্ছা, সেই না পাওয়ার জায়গায় পরে আসতেছি, তার আগে একটু বলি যে যেই কোশ্চেনগুলো আসছিল আপনার বছরের মানবন্টন কেমন ছিল, আপনার কি মনে আছে নাকি? মান বন্টন এক্স্যাক্টলি টু আমার খেয়াল নেই, শর্ট কোশ্চেন ছিল সব। হ্যাঁ, এসএকিউ ছিল, রিটেন ছিল, আর শর্ট কোশ্চেন ছিল, আর ইদানিং আবার এমসিকিউ দেওয়া শুরু করছে। ওটা আমাদের সময় শুনছিলাম, এটাই তো মানে এই জিনিসটাই স্টুডেন্টরা ভুল করে, সেটা হলো ওরা ভাবে যে আগের বছর যা আসছে বা 2-3 বছর ধরে যা আসছে, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। বাবা, এটা তো তোমাকে সবকিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে, এইটাই হলো এনডিসি বা যে কোনো কলেজ অ্যাডমিশনের মূল রুল। এক্স্যাক্টলি। আপনার একটা বড় সমস্যা হয় বললেন যে আপনার সময় হয় নাই, টাইম দিয়ে নিয়ে গেছে, মনে হচ্ছে যে হঠাৎ করে নিয়ে গেল। তো এই জন্য আপনি স্টুডেন্টদের কি পরামর্শ দিবেন যে সময়টা কি হয়? এই জন্য আমি বলবো হলো যে ওই বুয়েট এক্সামের যেমন আমরা একটা রুল আছে না, 3 মিনিটে একটা ম্যাথ করতে হয়, 3 মিনিট পার ম্যাথ, 3 মিনিট, এরকম করে বাসায় মনে করো একটা পেজের মধ্যে, ধরো এটা আমার পুরো একটা পেজ, ওটার মধ্যে 3টা লাইন দিয়ে ছোট ছোট জায়গা ক্রিয়েট করলা, করার পরে প্রতিটা ম্যাথ করবা টাইমার অন করে করে 3 মিনিট ধরে ধরে। মানে তুমি যদি টাইমার অন করে না খেলো, আমরা যে এসএসসির প্রিপারেশন নিয়ে আসি, ওটা দিয়ে আসলে কলেজ অ্যাডমিশন কখনোই কভার হবে না। সো এটা হলো প্র্যাকটিস, পড়িও না বাবা, তুমি ইউ অলরেডি নো অল দ্য থিওরি, তোমার এসএসসি পাস করে আসছো, তুমি এক্সট্রা করে কিছুই পড়ানো না, এই যে কোচিং করাচ্ছ বা যা করছো এগুলো জাস্ট পড়াশোনাটাকে রিভাইভ করে, যে আরেকবার খেলা, যে হ্যাঁ ওকে এটা জানি, এটা পড়ছি, এটাই আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় স্টুডেন্টরা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম সব সাবজেক্ট একসাথে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, এটা একটা হিউজ চ্যালেঞ্জ, কারণ শুধু ফিজিক্সই মনে থাকে না, এখন 4টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট একসাথে ঢুকে, এটা হলো প্রথম অ্যাডমিশনের ফিল্ডটা। তো এটার জন্য লাগবে হলো গিয়া ওই যে সিলেক্টিভ, তুমি যেমন তোমার গাইডলাইন কোর্সে বলে দাও না যে এক্স্যাক্টলি কি কি আসবে, কি কি জিনিস পড়তে হবে, এই জিনিসটাও জরুরি, কারণ তুমি ধরো পুরা হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ একসাথে পড়াই তো জানে, সেখানে 6টা সাবজেক্ট। সো ইফ ইউ নো অ্যাবাউট দ্য এরিয়াজ, এই সিলেক্টিভ জায়গাগুলোতে আসবে। ইভেন আমরা যেমন কলেজ অ্যাডমিশনের ক্লাসগুলো যেগুলো করাচ্ছি ফ্রিতে, ওগুলো তো আমরা ওই সিলেক্টিভ কিছু এরিয়ায় পড়াই দিচ্ছি। এটাতে সুবিধা হয় যে যখন তুমি 6টা সাবজেক্ট পড়বা, কিন্তু সব মনে রাখতে পারবে না। সো তোমাকে ওই 6টা সাবজেক্টে 20% এরিয়া একসাথে করে একটা কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে যাইতে হবে, যেটা মূল অ্যাডমিশন এইচএসসিতে যায় খুব বেশি ফেস করবা, যে সব একসাথে পড়তে হবে সিলেক্টিভ জায়গা। এবার ভাই একটু দুঃখের কাহিনী শুনতে চাই আর একটু, সেটা হচ্ছে যে রেজাল্ট যখন দিল, হ্যাঁ, তো হাউ ওয়াজ দ্য সিচুয়েশন এন্ড হাউ ডিড ইউ হ্যান্ডেল ইট? রেজাল্ট যখন দিল, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডেজ অফ মাই লাইফ। ঠিক আছে, আমি খুব আশায় ছিলাম যে হয়তো বা টানে টুনে কোনো না কোনোভাবে হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু হয় নাই। 3টা পেপারে যায় চেক করছি, রোল দেয় নাই। আমার পাশের বাড়ির বন্ধু আবরার হাসান, ও চান্স পেয়ে গেল, ও তো কুয়েট থেকে পাশ করে গেছে এই বছর, তাজিম নাম, আমরা তাজিম বলে নাকি। তো ও চান্স পেয়ে গেল, ও বাসায় আসছে, তা ও খুব খুশি চান্স পাইছে। ও তারপরে বললো আমার ভাঙ্গুরিস না, তোর মনে হয় চান্স হয়েছে, চল দেখি আরেকটা জায়গায় রেজাল্টটা দেখি। বাট পেপার বদলাই তো আর রুল চেঞ্জ হবে না, তাই না? তো গেলাম, কোনোভাবেই হয় নাই, আর সব তো খুব ভাঙ্গে পড়লাম। তার মধ্যে আবার যারা যারা চান্স পাইছে আশপাশের সবাই খুব উৎসবের আমেজে মিষ্টি মিষ্টি বানাচ্ছে, আমি তো এদিকে ফুল ডেড। আর তারপরে ওই সময়টাতে আমি হলো মানে রিলেশনশিপগত একটা জায়গায় ইনভলভ ছিলাম, হ্যাঁ, ওটাও ইনস্ট্যান্ট কয়েকদিনের মাথায় ব্রেকআপ হয়ে গেল। ওই বেডি মনে হয় আমার ফ্রেন্ডের লগে রিলেশন করছে, পরে এই বেডির বিয়ে হয়ে গেছে এখন কদিন আগে। এখন তো বয়স হয়ে গেছে সবার, আমার 90% এক্সের বিয়ে হয়ে গেছে, 90%। হ্যাঁ, যাই হোক, তো ওটা ব্রেকআপ হয়ে গেল। দেন হলো আমার তো এই যে পাটা তো অকেজো, মানে ফুল অকেজো, হ্যাঁ, হাঁটতেও পারি না ঠিক মতো, জিমেও যাইতে পারি না। সবচেয়ে খারাপ অবস্থা ছিল আমার বাবার সাথে, কারণ আমার বাবা অফিসে খুব গর্ব করে বলছিল যে একটা ছেলে যদি চান্স পায় আমার ছেলে পাবে, হ্যাঁ। তো পরে যখন আমি পাই নাই, এটাতে আসলে আমার যতটুকু পেন হয়েছে আমি তার জন্য পেন খেয়ে গেছি। দেন তো এটার পর আমার বাবার সাথে আমার অনেক মাস কোনো কথা নাই, ফ্যামিলি পুরা মুখ ঘুরায় নিছে, হ্যাঁ, আমার মাও পুরা মুখ ঘুরায় নিছে যে এরকম ছেলের দরকার নেই। কারণ দেখো ব্যাপারটা হলো যে অন্য কেউ চান্স না পাওয়া, আর আমি তো মনে করে দিনাজপুরে হাইট আজকে থেকে না, তো
মানে আমি সে মনে করো ক্লাস 6 থেকে মনে করো ফার্স্ট বয় খুব নাম ডাকালা একটা চ্যাংরা, অলিম্পিয়াড করি। তো ওই সময়টাতে যখন চান্সটা পাইলাম না, এটা খুব খুব ছড়ে গেছিল যে এই চ্যাংরাটা পাইলো না, ছি। হ্যাঁ, আমার তো সবকিছু চলে যায় ভালো মেলা আগে থেকে ভাই, মানুষের দোষ কিছু দোষ না, আমি একটা মনে করো কিছু করলে ভাই ন্যাশনাল নিউজ হয়ে গেছে। তো এই ছিল ইস্যুটা। দেন তারপরে পরবর্তী 3 মাস খুবই শিট গেছে, মানে এত ডাউন, ওয়ান অফ দ্য ডার্কেস্ট আওয়ার্স অফ মাই লাইফ। ইভেন এটা তো আমি বলি, আমি এত সুইসাইডের বিরুদ্ধে কথা বলি কেন, কারণ আমি নিজে একবার এখান থেকে ব্যাক আসি। হ্যাঁ, পরে আমি শহরে আসলাম, একটা 1 রুমের বাসা নিয়ে একা নিজে থাকি। ওই তখন আমার বাপ তো টাকা পয়সা অফ করে দিয়েছে, আমার মা লুকায় টাকা দেয়। আমার বাপ টাকা পয়সা আসলে অফ করে, মানে আমার বাপও সিভিয়ারলি রিচ, কিন্তু এটা শাস্তি আর কি। হ্যাঁ, এটা আমি তার প্রতি থ্যাঙ্কফুল। সে এরকম বিভিন্ন শাস্তি দিয়ে পুরুষ মানুষ বানাইছে আমারে, এটা দরকার। পুরুষ মানুষের এইসব মানে মারা না খেলে ঠিক হয় না কখনো। আমি যদি স্পয়েলড কিড হইতাম আজকে আমি এখানে থাকতাম না, এটাই বাস্তবতা। তো কথা হলো যে তখন আমার মা লুকায় টাকা দেয়, আমার ডেইলি অ্যালাউন্স মনে করো 300 টাকা। 300 টাকা দিয়ে একটা পুরুষ মানুষ খাওয়া, আমি আবার জিম টিম তখন করি। হ্যাঁ, তো আমি তখন মনে করো বিভিন্ন হোটেল মোটেল খুঁজে বেড়াইতাম যে যেগুলো এত কম টাকায় খাওয়া যেত। একটা হোটেল ছিল বাহাদুর বাজারের ভিতরে, সেটা হলো আনলিমিটেড ডাইল আর হলো তরকারির সাথে আনলিমিটেড ডাইল। তো ওখানে আমি খাইতাম, রিক্সাওয়ালাদের সাথে খাইতাম। ওভাবে করে আমি প্রায় 1.5-2 মাস ছিলাম। তারপর হলো পাউরুটি দুধ দিয়ে হলো আমি সেহরি করতাম, এরকম মানে খুব স্ট্রাগল করে 1-1.5 মাস ছিলাম। তারপরে আমার বাপ মায়ের একটু মন টন বলছে, সবাই আবার শহরে আসছে, দেন নর্মাল লাইফ ছিল। বাট প্রথম 2-3 মাস ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট ছিল। ইভেন ওই টাইমটাতে যখন মানে এত প্যারা একসাথে কেমনে হয়, ব্রেকআপ হ্যান ত্যান, এত কিছু তো সামলানো যায় না একটা মানুষ। তো তখন আমি একদিন মানে 10টা না 12টা ঘুমের ট্যাবলেট খেয়েছি। হ্যাঁ, তো এখন কথা হলো ঘুমের ট্যাবলেট খাই কিন্তু কেউ মরে না, খালি খুব খারাপ লাগে আর কি, পিওর শীত লাগে। তো ওইটা খাওয়ার পরে এই আমার কথা শুনে আবার ঘুমের ট্যাবলেট খেয়ে না, হ্যাঁ মরে না এটা আমি জানি না, আমি তো কোনো মেডিকেল পারসন না, সুইসাইড করাটা কখনোই সাজেস্টেড না, বাট আমি জাস্ট স্টোরিটা শেয়ারিং। খাই কি হয়েছে জানো, 4 ঘন্টা ঘুমাইছি, ঘুম থেকে উঠে আমার লেগেছে, আল্লাহ ভালো জানে, ইট ওয়াজ নট অন মাই লাক, কিছু হয় নাই। তো আলটিমেটলি ওই যে তখন যেদিন হলো ওই যে ডাউনফলটা হইলো, দেন আমি ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে, এত কেন ডাউনফল ভাই, মানে ওটা আমার জীবনের প্রথম ডাউনফল, এর আগে কিন্তু এরকম ডাউনফল আমার হয় নাই। তো এই ডাউনফলের পরে ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে, যারা এনডিসিতে পড়তেছে ওরা যে রেজাল্ট করবে দেখি আমি ওদের সমান রেজাল্ট করতে পারি কিনা, ওরা যা করবো ওটা আমি কপি করতে পারি কিনা। তো দেন তো তার পরবর্তীতে এইচএসসিতে যা রেজাল্ট করা, যা প্রুফ করা, যা আমি কে, আমি কতটুকু ক্ষমতা রাখি, আমি আমার এবিলিটি কত, এটাতে প্রুফ করছি। বাট ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডার্কেস্ট আওয়ার। ওই টাইমটাতে আসলে যতটুকু আমি যে কোনো ডার্কেস্ট আওয়ারের ক্ষেত্রে কোনো মোটিভেশনাল কথা বলবো না, কিছুই কাজ করে না। ডার্কেস্ট টাইমের ক্ষেত্রে শুধু একটা জিনিস কাজ করে, সেটা হলো বাঁচে থাকা। হ্যাঁ, টাইম উইল হিল এভরিথিং। আমি যেটা চিন্তা করি যে ধরো তুমি একটা ঝড়ের মধ্যে পড়ছো, বুঝছো, ঝড় এবং সমুদ্রের মধ্যে পড়ছো, এবং একটা ঝড়ের এরিয়া তোমার নৌকাটা পার হচ্ছে, তুমি পানিতে পড়ে আছো, এই সময় একটা নৌকা যাচ্ছে। সো তোমার হাতে এখন অপশন আছে, হয় তুমি ছাড়া দিয়ে ফুল ডুবে যাবা, না হয় তোমাকে খুব শক্ত করে নৌকার একটা দড়ি ধরতে হবে, যান যতক্ষণ না যায়, বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট পরে কিন্তু আমরা ঝড়টা পার হয়ে যাবো, দেন তুমি নৌকাতে উঠে যাবে, রিল্যাক্স। তো ওই 10 মিনিট একদম মানে যতটা শক্তি দিয়ে আছে ধরে থাকতে হবে। এটাই বলি যে যখন খুব লাইফের ডার্কেস্ট, আমার লাইফের তো ডার্ক টাইম সবসময়, ভাই এ দুঃখ দর্দ কাহে কা খতম নেই হতে হবে, এখনো চলতে আছে। হ্যাঁ, তা আমার জীবনের প্রতিটা ডার্ক টাইমে আমি স্টিল নাও নৌকা ধরে বসে আছি যে ভাই পার করে আমাদের। তো এই পার করাই ওভাবে ধরে থাকতে হবে, ঠিক আছে, ধরে থাকতে হবে। তুমি দেখবে সময়ের সাথে সাথে এখান থেকে তুমি ঠিকই বের হয়ে গেছো। বাট যখন তুমি বের হবা, ইট উইল বি ওয়ান অফ দ্য মোস্ট লিবারেটিং অ্যান্ড মোটিভেটিং ফিলিংস অফ ইউর লাইফ। এই যে যেমন আমি আজকে 8 বছর পরে একটা ভার্সিটি ফেলিওর হিসেবে, ভার্সিটি ড্রপ আউট হিসেবে এসব গল্প শোনাতে পারছি। হ্যাঁ, তো তুমিও গল্প শোনাইতে পারবা যে না তুমিও লাইফের এই জায়গায় ছিলা, আমি তো বের হয়েছিলাম, এইভাবে বের হয়েছিলাম। ফেলিওর না থাকলে তো গল্প শোনার মতো কিছু থাকে না। ওইটাই লাইফে যদি অ্যাডভেঞ্চার না থাকে, ডাউনফল না থাকে, সব যদি এত ভালো ভালো হয় যে আমি প্রথমে এইখানে গেলাম, তারপরে এইখানে গেলাম, তারপরে এই করলাম, তারপর বিয়ে করলাম, 2টা বাচ্চা হলে, তারপর মরে গেলাম, এটা তো সবাই জানে, এটা কি স্টোরি শুনবো তোর কাছ থেকে, তাই না? আচ্ছা, তো এবার হচ্ছে আমি একটা আপনার থেকে ইনসাইট নিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখনই না এনডিসি রিলেটেড পোস্ট করি, আমাদের কোর্স প্রমোশন করি, যাই করি, একদল মানুষ এসে বলে যে এনডিসিতে পড়ে কি হয়, কিচ্ছু হয় না, এরকম একটা কথা। এখন ভাই আপনি তো হচ্ছে এনডিসি ছাড়াও আপনার লাইফে অনেক কিছু অ্যাচিভ করছেন, পড়ালেখার দিক থেকে অ্যাটলিস্ট, এবং বাকি দিক থেকেও। তো আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধব তো এনডিসিতে পড়ছে, তো ওভারঅল আপনার কাছে কি মনে হয় যে এনডিসির পোলাপান কেন ওই জায়গাতে শাইন করে এবং অন্যরাও কিভাবে যায়? আচ্ছা, আমি একটা কথা বলি, ওই যে বাংলায় কথা আছে না, আঙ্গুর ফল টক, জিনিসটা ডিবেটটা কেমন হয়, পাবলিক ভার্সেস প্রাইভেট ডিবেট। হ্যাঁ, তো আমি বলি প্রত্যেকটারই একটা নিজস্ব নিশ আছে। প্রাইভেটে কেন নিশ, যার টাকা আছে, যার ঢাকায় পড়তে ইচ্ছে, যে রিল্যাক্স লাইফ চাই, সে প্রাইভেটে পড়তে পারে। আমার টাকা নাই, আমি চাই ভালো জায়গায় পড়তে, আমার
সম্মান দরকার, আমি পাবলিকে পড়ি। এটা তো ডিবেটের কিছু নেই, দুইটা নিশই আলাদা। এখন যদি আমি ডিবেট করি ভাই আইফোন না বাটন ফোন, আরে ভাই আইফোনের তো একটা নিশ আছে, বাটন ফোন চালায় বাংলাদেশে কোটি কোটি মানুষ বাটন ফোন চালায়। এখন আমি বলবো কি আর বাটন ফোন চালাস। তো ঠিক তেমনই এটা হলো যে এনডিসি আর অন্যান্য কলেজের মধ্যে ডিফারেন্স, এনডিসি হলো বেস্ট, দের ইজ নো ডাউট। একটা কলেজের 1000 স্টুডেন্টের মধ্যে 400 জন বুয়েটে যদি চান্স পায়, মানে মেজরিটি যদি বুয়েট ডিএমসি বা মানে খারাপগুলাও শুধু হলো ঢাকার মধ্যে পাবলিক, খারাপ স্টুডেন্টগুলো হলো ঢাকার মধ্যে পাবলিকে পড়ে। তো এই যদি একটা কলেজের সিনিয়রে হয়, সেই কলেজ নিয়ে তো আমার কোনো ডিবেট করার দরকার নাই। হ্যাঁ, কিছু কেসেস থাকে এনডিসির, হয়তো বা 10টা স্টুডেন্ট এমন থাকে যারা ঢাকার বাইরে থেকে আসে এই যে ঢাকার জাকজমকের সাথে তাল মিলাইতে পারে না, অনেক বাজে সঙ্গ পাওয়া যায়, ধ্বংস হয়ে যায়। আমাদের 1-2 জন ফ্রেন্ড হয়েছে, কিছুই করতে পারে না। কিন্তু আমাদের মেজরিটি যে সকল ফ্রেন্ড, সঞ্জু বসাক, তারপর আরো কে জানি দীপ মনে হয়, এরা সবাই বুয়েট থেকে বেরো, এখন মনে আরো ভালো ভালো জায়গা আছে, কানেক্টেড নাই ওদের সাথে, টু বি অনেস্ট। হ্যাঁ, তো এই আমাদের সময় যারা এনডিসিতে আসছিল সবাই ভালো ভালো জায়গায় আছে। এনডিসিতে মানুষজন কেন ভালো করে, রিজন একটাই, দেখো তোমার আশপাশে যখন 10টা হুজুর থাকে, তুমি 11তম হুজুর হবা, এটা হবাই, এট এ টাইম হবাই। তোমার আশপাশে তুমি যতই মানসিক সংযম সম্পন্ন হও না কেন, তোমার আশপাশে 10টা নেশাখোর থাকলে 100% চান্স এট সাম পয়েন্ট অফ ইউর লাইফ তুমি 11 নম্বরটা হবাই। সো এনডিসির আশপাশে সবাই হলো টপ নচ, মানে 64 জেলার সবচেয়ে ভালো স্টুডেন্টগুলো এখানে আসছে পরীক্ষা দিয়ে রেজাল্ট করে। সো এই টপ নচ স্টুডেন্টরা খুব স্বাভাবিকভাবে সারাদিন কি নিয়ে চিন্তা করবে, পড়াশোনা, অ্যাডমিশন কেমনে ভালো করা যায়, তুই কি বললি আমি কি পড়লাম। সো আমার আশপাশে 10টা স্টুডেন্ট, আশপাশে সব টেবিল যদি সারাদিন চিন্তা করে বুয়েট ঢাবি মেডিকেল কি পড়া যায়, কি পড়লি, এটা কেমনে করলি, আমিও তো করবো। আমার যদি ব্রেন না থাকে, ইচ্ছাও না থাকে, তাও আমরা করবো। ইভেন আমি যখন এনডিসিতে চান্স পাইলাম না আমাদের দিনাজপুরে, তখন আমরা একটা গ্রুপ গড়ে তুললাম। আমরা কয়েকজন ছিলাম, আমি, বাপ্পা, মোহান, সাকিব সাহেব, দীপ্ত, রনি, জিহাদ, তারপরে হইল গিয়া আরো কে কে জানি ছিল, তোকি, রোকন। তো সবাই তো 90% আমরা বুয়েটে, জিহাদ গেল কুয়েটে, রোকন গেল রুয়েটে, এই 2-1টা কেস বাদে, রনি গেল কুয়েটে, 2-1টা কেস বাদে সব কটি আমরা হলো ভালো ভালো জায়গায় চলেছে। কেন আমরা সার্কেল বিল্ড আপ করলাম যে না, আমাদের টার্গেটই একটা, আমরা ভালো রেজাল্ট করবো। তো এটা হলো এনডিসি ইজ অল অ্যাবাউট দ্য পিয়ার প্রেশার, যে আমার আশপাশের মানুষ দেখে আমি ভালো করবো। শুধু এটা এনডিসি না, যে কোনো ভালো জায়গায়, ইভেন তুমি যদি এনডিসিতে চান্স নাও পাও, এইচএসসি লাইফে ট্রাই করবা তোমার চেয়ে, যেমন আমি যাদের সাথে বসছি, যে বাপ্পাটা এরা আমার মেলা মেধাবী ভাই, বাপরে বাপ, আমি মানে নট ইভেন ক্লোজ। তো কিন্তু ওদের সাথে মিশে যে তোমার যখন আপ ক্যালিবার মানুষের সাথে মিশে শুরু করবা, তুমি দৌড়াইতে না চাইলে ওদেরকে দেখে তোমার ব্রেন বলবে তুইও দৌড়ান না, তুই দেখি কতটুকু যাই। এটা একটা ব্যাপার, কম্পারিজনটাও তখন ওদের সাথে, কম্পারিজনটা। হ্যাঁ, যে আমি এখন মনে করো আমার বন্ধু রহিম টাইনা টুইনা পাস টিটিপি, হ্যাঁ আমি পাইছি 2 সাবজেক্টে প্লাস, তা তো মনে হবে বিশাল, আমি তো সেই। কিন্তু আমার বন্ধু যদি কলেজের ফার্স্ট বয় হয়, তখন তো মানে আমার হবে যে আল্লাহ, আমি কেন 3টা সাবজেক্টে প্লাস, ও তো আমার চেয়ে 200 মার্ক বেশি ভাবে বসে আছে। সো তখন ব্রেনটা ওইভাবে সেট আপ হয়। এক্স্যাক্টলি। তো ভাই বেসিক্যালি আই ডোন্ট থিঙ্ক এটার অ্যান্সার আপনার কাছে আছে, বাট মানে কেন অ্যাকচুয়ালি মানে হয় নাই, এটার কি কোনো অ্যান্সার আছে, বা এটা এনডিসিতে এটার কি কোনো বেসিক্যালি মানে এটা কি আনঅ্যানসার্ড এখনো? কোনটা আমার কেন এনডিসিতে হয় নাই, তো বলেই দিলাম, আমি পড়ি নাই ভালো মতো। খুব সিম্পল হিসাব, আমি প্রিপারেশনগত ভুল করছি। আমি তো এসএসসির পড়াশোনা পড়তেছিলাম না তখন। মানুষ এরা কি করে, গাইড কিনে, এই কিনে, ওই কিনে, বিভিন্ন, তো কিছু না ভাই। তো যে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই মেইন বইগুলো পর ডান হয়ে যাবে। আরেকটা এনডিসি না, আরেকটা ভালো কথা বলি, সেটা হলো এনডিসি স্টুডেন্টদের যেটা দেখছি সেটা হলো রেজিমেন্ট ভাই, রুলস, মানে ডিসিপ্লিন, মানে এমন একটা মানে প্রেসারে থাকে, এই যে কি কার্ড, এই হলো ল্যাব, তারপরে পরীক্ষা, কুইজ, হ্যাঁ এরকম একের পর এক চলতে থাকে। তোমার যখন এত প্রেসার থাকবে, প্লাস প্রেসারগুলো কিন্তু ইনভ্যালিড প্রেসার না, যেমন কিছু কলেজ আছে প্রাইভেট কলেজ, সকাল থেকে আটকে রাখে ক্লাস করাচ্ছে, আরে বাড়া ওটা কি, ওটা করে তো লাভ নাই। কিন্তু ওদের ক্লাসে যারা ক্লাস নেয়, মানে তুমি যার বই পড়ো সে ওখানে যদি পড়ায়, তুমি সিচুয়েশনটা বুঝতেছি। ইভেন এনডিসি তুমি হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল টেস্টের কোশ্চেন গুলা দেখো না ভাই, ফিজিক্স কোশ্চেন আমি তো বললাম ভয়টা করায় না, ইভেন এখনো করে না। অ্যাডমিশন লেভেলে মানে বুয়েট লেভেলের কোশ্চেন করে রাখছে কলেজের পরীক্ষায়। তো ওই লেভেল, ওই স্টুডেন্টরা কোন জায়গায় যায় চিন্তা করবে। এখন এনডিসির এত গুণগান করতেছি কেন, রিজন ভালো, অবভিয়াসলি ভালো দেখেই গুণগান করতেছি। তো তোমার টার্গেট রাখা উচিত এনডিসি। আমি এখানে আরো একটা কথা বলি, তুমি হয়তো এই কোশ্চেনটা ভুলে গেছো, বাট আমি অ্যাড করে দেই। এই যে এত গুণগানের পরে অনেক মানুষজনের মনে এনডিসি ঢাকার কলেজগুলো নিয়ে খুব স্বপ্ন চলে আসছে। ধরো তুমি পাইলা না, এবং 99%ই পাবা না, 1% তো পাই চান্স, তাই না? 99%ই কখনোই এনডিসিতে বারান্দায় ঢুকতেও পারবা না। তাহলে কি তোমার লাইফ শেষ? না, জীবনে না, কিচ্ছু হয় নাই। আমি আচ্ছা ধরে নাও আমি ভার্সিটি ড্রপ আউট, বুঝছি,
আমার আগে ভার্সিটিতে চান্স পাইছিলাম, তাই না? 15টা ভার্সিটিতে চান্স পাইছি না, বোর্ডে ফার্স্ট হয়েছি না। আগের এইবার বুয়েটে কে ফার্স্ট হইলো? এই যে চট্টগ্রামের 2টা পোলা, হ্যাঁ 2টা পোলা না। তারপর ঢাবিতে তুমি একটু লাস্ট কয়েক বছরের সমীক্ষা দেখো তো, কয়টা ঢাকার ভিতর থেকে আছে? ঢাকার ভিতর থেকে সংখ্যা কম, ঢাকার বাইরে থেকে বেশি। এবং কথা হলো, আমি একটা বলি যে স্টোরি বানানোর একটা অপশন থাকে মানুষের হাতে। যেমন দিনাজপুর সরকারি কলেজে হয়তো বা আমার স্টোরিটা খুব হাইলাইট হইতো, কেন হয় নাই জানো? তার আগে আরেকটা লেজেন্ড পয়দা হয়ে গেছিল, কৌশিক রায় ভদ্র, বুয়েট ফার্স্ট 2017 সাল, আমাদের একবার সিনিয়র। যেমন এখন বুয়েটের টিচার, দেশে থাকবে না, ইন্দা ফার্স্ট চলে যাবে। তো এই যে এরকম তুমি যে এই যে আমি নামটা বলতে পারতেছি, এরকম দিনাজপুরে এরকম হাতে গোনা মনে হয় 5 থেকে 6টা নাম আছে, মুখে মুখে চলে। সো যখন তুমি ঢাকার বাইরের কোনো এক জায়গায় পড়বা, বা ধরো মফস্বলে পড়ছো, ধরো একটা খারাপ কলেজে পড়তেছো, মানে নিলাম ওই কলেজ থেকে তুমি যখন একটা টপ নচ জায়গায় চলে যাবে অ্যাডমিশনে, বা টপ নচ একটা এইচএসসি রেজাল্ট করবা, তোমার তো একটা লেগাসি বিল্ড আপ করার ব্যাপার আছে। তুমি তো এনডিসি থেকে বুয়েটে ফার্স্ট হলে ইউ আর এ সিম্পল গাই, কারণ বুয়েট ফার্স্ট কতগুলো আছে এনডিসিতে, তাই না? কিছুই না, তুমি এনডিসি থেকে বুয়েটে নর্মাল সিটিং নাই যে এই কত এমআইটি আছে, হার্ভার্ড আছে ওখানে। কিন্তু তুমি যখন তোমার কলেজ থেকে আগাচ্ছ, তখন কিন্তু তোমার একটা বলার মতো স্টোরি থাকে। সো ক্রিয়েট ইউর ওন স্টোরি। আমি যেমন এটাকে ফুয়েল হিসেবে কাজে লাগাইছিলাম। 2টা বছর ভয়ানক রকম ফুয়েল ছিলাম, মানে মানুষজন পরে হলো ভালো রেজাল্টের জন্য, আমি পড়ি রিভেঞ্জের জন্য। 2টার মধ্যে কিন্তু গেমটা আলাদা, এটা বুঝতে হবে। আচ্ছা, তো বেসিক্যালি এই ছিল আপনার গল্প, তো শুনলামই আমরা। এখন হচ্ছে গিয়ে একদম ছোট করে, যদি আপনি যারা এখন স্টুডেন্ট আছে এবং যারা এনডিসি তে পড়তে চায়, মানে একদমই আসলে তাদের ইচ্ছা আছে এনডিসি বা সেন্ট জোসেফ বা মেয়েরা হলে ক্রসে পড়তে চায়, তাদের উদ্দেশ্যে কি করতে হবে অ্যাজ আ বড় ভাই যদি? আচ্ছা, প্রথম কথা হলো, যারা এনডিসি তে পড়তে চাও না, সুন্দর মতো রিল্যাক্স করো, ছুটি কাটাও, গরু খাও, ঈদ পালন করো, রিল্যাক্স, কিচ্ছু নাই। আগামী 1-2 মাস কিচ্ছু করতে হবে না, আমরা টাইম মতো বলে দিব। আর যারা পড়তে চাও, ভালো কলেজে অ্যাডমিশন দিবা, চোখ কান বন্ধ করে সব ফেলাও, চিন্তা করো আরেকবার এসএসসি পরীক্ষা দিচ্ছ। এই যতদিন পর্যন্ত পরীক্ষাটা না হয়, ততদিন পর্যন্ত পাগলের মতো পড়ো। কি পড়বা? তোমার মূল এসএসসির বই। কোনো জায়গা যদি জানতে চাও, আমাদের ফ্রি কলেজ অ্যাডমিশনের জন্য একটা ফেসবুক গ্রুপ আছে, জয়েন দাও ফ্রিতে। আর যদি গাইডলাইনের অভাব বোধ করো, তাহলে প্রত্যয়ের একটা কোর্স আছে, কিছু টাকা, জাস্ট গাইডলাইন কিছু টাকা দিয়ে ওই কোর্সটা কিনতে পারো। দ্যাটস ইন শর্ট। সো এই ছিল বেসিক্যালি আনাস ভাইয়ের গল্প। এবং এই গল্পটা এটা অনেকবার বেচছি আমি। না, এই গল্পটা অ্যাকচুয়ালি মানে আমি আমারই শোতে আমি শুনতে যাচ্ছিলাম, কারণ গতবার একটা সিজন করছি, গতবার আপনার সাথে বসা হয় নাই, বাট এবার আমি বদ্ধপরিকর ছিলাম যে আমি এপিসোড নাম্বার 6 আমি লিখে রাখছি আনাস ভাইকে নিয়ে আমি করবোই। তো আলহামদুলিল্লাহ আজকে এটা হয়ে গেল। সো সবাইকে এটাই বলবো যে আনাস ভাই যে কথাগুলো বললেন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে একটা মানুষ যে হচ্ছে এনডিসিতে চান্স পাইছে, হয়ে গেছে এটসেট্রা, তার থেকে কিন্তু অনেক বেশি শেখার আছে তাদের থেকে, যারা আসলে বাই চান্স হয় নাই। কেন হয়নি, তাদের লাইফে কি কি ভুল ছিল, সেগুলো থেকে তোমরা শিখতে পারবো, আমরা শিখতে পারবো। তো আশা করি সবার আজকের এই এপিসোডটা ভালো লাগছে, এবং আশা করি তোমরা আমাদের যে ফ্রি কোর্সটা আছে, ফ্রি গ্রুপ আছে, সেখানেও জয়েন হয়ে যাবা। এবং গাইডলাইনের জন্য স্পেসিফিক্যালি যদি দরকার হয়, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমার কোর্সটা জয়েন করে ফেলতে পারো একদমই অল্প টাকায়। এবং আমাদের পরীক্ষার জন্য কিন্তু কিউজি টেস্টের আবার এক্সাম আছে, সেটাও মানে এক্সাম দেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন টাইম ম্যানেজমেন্টটা ভাই যেমন বললো, হঠাৎ করে শেষ হয়ে গেছে, অনেক সাবজেক্ট একসাথে পরীক্ষা দেওয়া লাগছে, এক্সাম দিলে কিন্তু এই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যায়। আমার গাইডলাইন কোর্সের সাথে আবার 10টা এক্সাম সেট দেওয়া আছে। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।